হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি তোমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে। আজকে আমি খতিয়ান নিয়ে আলোচনা করব, হিসাব বিজ্ঞান বিষয়ক খতিয়ান। কারণ গত ক্লাসেও আমরা খতিয়ান নিয়ে আলোচনা করেছিলাম, সৃজনশীল ব্যাপারগুলো নিয়ে। আজকেও আমরা খতিয়ান বিভাগটা নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে এই ক্লাসের পর্ব 2। তো আজকে আমরা খতিয়ানের যে আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই খুব মনোযোগ দিবে আশা করি। খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, সৃজনশীল 2 খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল আমি মনে করি, কারণ এই ধরনের সৃজনশীল পরীক্ষায় অনেক সময় আসে। তোমরা আজকের ক্লাসটি যদি খুব মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই এই ধরনের যে কোনো সৃজনশীল তুমি পরীক্ষায় আনসার করতে পারবে। দেখো, যে সৃজনশীল 2 আমরা দেখতে পাচ্ছি যে আরমান ট্রেডার্স একটি মুদি পণ্যের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান। 17 সালের সেপ্টেম্বর মাসে উক্ত ব্যবসায় কতিপয় লেনদেন নিম্নরূপ। তো কিছু লেনদেন দিয়ে আছে সেপ্টেম্বর 1 তারিখে, যখন ফারহান এন্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি 50 কেজির বস্তা, মানে এক বস্তা 50 কেজি 2,500 টাকা ধরে, মানে এক বস্তার দাম 2,500 টাকা, 50 বস্তা মিনিকেট চাল ক্রয় করে কারবারি বাটা 3%, চালান নং 123। আবার সেপ্টেম্বরের 5 তারিখে ইরফানের কাছ থেকে 105 টাকা ধরে 200 কেজি ডাল ক্রয় করে কারবারি বাটা দেওয়া আছে। তারপরে ফারহানকে ফেরত, আবার ইরফানকেও ফেরত। এই ধরনের এখানে 4টা লেনদেন দেওয়া আছে। তো ক নম্বরে আমাদের এখানে বলেছে যে উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা প্রস্তুত করার কথা বলছে। তো গত ক্লাসে বা এর আগের যে ভিডিওগুলো আছে বা শ্রেণী পরীক্ষার আগে যে ক্লাস ভিডিওগুলো আছে, সেখানে আমরা জাবেদার ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখানে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান বা সাধারণ জাবেদাগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো ওই ভিডিওগুলো দেখলে তোমাদের জাবেদার বেসিক ইনফরমেশনগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং খতিয়ানের চ্যাপ্টারগুলো দেখলে খতিয়ানের বেসিক ইনফরমেশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে শুধু আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই বলছে ক্রয় জাবেদা প্রস্তুত করো। তো আমরা জানি যে কিভাবে ক্রয় জাবেদা তৈরি করতে হয়। তাহলে খেয়াল করো, আমরা একটা ক্রয় জাবেদার ছক তৈরি করেছি। তো ক্রয় জাবেদার ছক হচ্ছে যেমন আরমান ট্রেডার্স এর ক্রয় জাবেদা। ক্রয় জাবেদার ছক হচ্ছে তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, লাস্টের ব্যাপারটি। কারণ হচ্ছে ক্রয় জাবেদা তৈরি করা হয় বাকিতে পণ্য ক্রয়ের জন্য। যে বাকিতে পণ্য ক্রয় করলে তার জন্য তৈরি করা হয় ক্রয় জাবেদা। তাহলে এখানে আমরা ক্রয় জাবেদা তৈরি করতেছি। তো ক্রয়ের ব্যাপারটা ছিল সেপ্টেম্বরের 1 তারিখে ফারহান এন্ড ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয়, এবং 5 তারিখে ইরফান ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে এই যে এখানে আমরা তাহলে শুরুতেই আমরা শুরু করি। যেহেতু আমরা ক্রয় জাবেদার ছকটা তৈরি করে ফেলেছি, এই ছকের মধ্যে আমরা এখন এই দুইটা লেনদেন বসাবো। প্রথমে 2017 তারিখের জায়গায় সেপ্টেম্বরের 1 তারিখ। তো সেপ্টেম্বরের 1 তারিখে হচ্ছে ফারহান এন্ড ব্রাদার্স। তো এখানে লিখছি ক্রেডিট হিসাব খাত। এখানে আমরা লিখব যে ফারহান এন্ড ব্রাদার্স। ফারহান এন্ড ব্রাদার্স। শর্ত, শর্তের ঘরে খালি, কারণ শর্তের ঘরে কোনো শর্ত নাই। চালানের ঘরে লিখব 123 নং চালান, আর সূত্রের ঘরে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এখন কথা হচ্ছে যে এই যে ফারহানের কাছ থেকে আমরা পণ্য ক্রয় করেছি, কত টাকার পণ্য ক্রয় করেছি? প্রতি বস্তা 2500 টাকা। এক বস্তা 50 কেজি, আর 50 কেজির দাম হচ্ছে 2500 টাকা। আর এইরকম ভাবে 50টা বস্তা সে চাল ক্রয় করেছে। তাহলে এটা আমরা আলাদাভাবে ওয়ার্কিং করে নেই। এই যে এই জায়গায় আমরা রাফ করি যে সেপ্টেম্বরের 1 তারিখ আমরা এখানে লিখব ফারহান এন্ড ব্রাদার্স। রাফটা লিখে নেই, ফারহান এন্ড ব্রাদার্স লিখবো। এরপরে ক্রয়, আমরা পণ্য ক্রয় করেছি 2,500 টাকা এক বস্তার দাম, আর আমরা কিনছি 50 বস্তা। তাহলে 2,500 ইনটু 50। তাহলে এখানে যদি আমরা কাজ করি যে 2,500 টাকা গুণ 50 বস্তা, তাহলে এখানে যা দাঁড়ায় খেয়াল করো যে 2,500 গুণ 50, এখানে দাঁড়ায় 1,25,000 টাকা। 1,25,000 টাকা। এই টাকা থেকে বাদ দিব, বাদ কারবারি বাট্টা। আমরা জানি যে কারবারি বাট্টা বাদ হয়। তো প্রশ্নে খেয়াল করো, কারবারি বাট্টা দেওয়া আছে, কারবারি বাট্টা। তাহলে প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে কারবারি বাট্টা 3% বলা আছে। তাহলে এখানে 1,25,000 টাকা গুণ 3%, যেই টাকা হয় 1,25,000 গুণ 3%, 3,750 টাকা। 3,750 টাকা আমরা যদি বাদ দেই, তাহলে এখানে দাঁড়ায় 1,21,250 টাকা। তাহলে আমাদের এখানে সেপ্টেম্বরের 1 তারিখে ফারহানের কাছ থেকে আমরা কত টাকার পণ্য ক্রয় করেছি সেটা বের হয়ে গেল। তাহলে এই যে এখানে আমরা টাকার ঘরে লিখব 1,21,250 টাকা। ব্যাপারটা খেয়াল করো
যে ক্রয় জাবেদার মধ্যে যে ফারহান এন্ড ব্রাদার্স লিখে আমরা টাকাটা ওয়ার্কিং করে বের করলাম, যে কিভাবে আমাদের টাকাটা বের হলো। সেই টাকাটা বের করার পর সেই টাকাটা আমরা এই যে এই লাস্টের ঘরে যেখানে আমরা ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট লিখলাম, সেই শেষ ঘরে আমরা ওই ফারহানের বরাবর আমরা টাকাটা লিখে ফেললাম। ওকে, এরপরে বলা হয়েছে যে 5 তারিখে ইরফান ট্রেডার্সের নিকট হতে আবার ইরফানের কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে 5 তারিখ। তাহলে এখানে আমরা আবার লিখব সেপ্টেম্বরের 5 ইরফান ট্রেডার্স, ইরফান ট্রেডার্স, ইরফান ট্রেডার্স। তো আবার এখানে আমরা সেপ্টেম্বরের 5 তারিখে আমরা আবার কাজ করব ইরফান ট্রেডার্স, ইরফান ট্রেডার্স। তো অবশ্যই এই গণনা কার্যগুলো কিন্তু পরীক্ষার সময় দেখা দিতে হবে, যে কিভাবে টাকাগুলো নির্ণয় করেছি সেই টাকাগুলো আমাদের অবশ্যই দেখা দিতে হবে। তো ইরফান ট্রেডার্সের কাছ থেকে আমরা কি করেছি, ক্রয় করেছি, লিখলাম ক্রয় করেছি হচ্ছে 150 টাকা ধরে 200 কেজি ডাল। তাহলে 200 গুণ 105, দুঃখিত 105 টাকা ধরে 105 টাকা ধরে 200 কেজি ইনটু 105 টাকা, তাহলে 200 গুণ 105, তাহলে এখানে দাঁড়ালো 21000 টাকা। 21000 টাকার পণ্য আমরা ক্রয় করেছি। এখন এখানে আবার বাট্টার কথা বলা আছে 5%, এখানে আমরা বাদ দিব, বাদ কারবারি বাট্টা 21000 গুণ 5%। তাহলে আমরা যদি 21000 গুণ 5% 1050 টাকা হয় এখানে বাট্টা, তাহলে 21000 টাকা থেকে 1050 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে 19950 টাকা হয় নিট ক্রয়। যে আমরা 19950 টাকার পণ্য ক্রয় করেছি। তো ইরফান ট্রেডার্সের বরাবর এখানে আমরা চালান নম্বর লিখব 432 এবং সূত্রের ঘরে টিক চিহ্ন দিব, আর টাকার ঘরে লিখব 19950 টাকা। তাহলে আমাদের ক্রয় জাবেদার মধ্যে এখানে যে ক্রয় জাবেদা লিখলাম, সেই ক্রয় জাবেদায় আমাদের ক্রয় জাবেদা সংক্রান্ত লেনদেনগুলো বসানো শেষ হয়ে গেছে। এখন আমরা এটা যোগ করে দিব, আর লিখব 1,21,250 টাকা যোগ 19,950। তাহলে এখানে টোটালি দাঁড়ালো 1,41,200 টাকা। তাহলে আমাদের এই ক্রয় জাবেদা শেষ। যে ক্রয় জাবেদার যে ব্যাপারটি ছিল সেই ক্রয় জাবেদা আমাদের শেষ হয়ে গেল। ক নম্বর উত্তর 2 এর ক আমরা ক্রয় জাবেদা আশা করি যে বুঝতে পেরেছি, কারণ এই ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা এই সকল ব্যাপারগুলো আমরা আগেই শিখেছিলাম, তারপর আমরা একটু দেখে নিলাম যে কিভাবে ক্রয় জাবেদা তৈরি করতে হয়। আশা করি যে আমরা ক্রয় জাবেদাটা বুঝতে পেরেছি। এরপরে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটি হচ্ছে উপযুক্ত লেনদেন সময়ের ভিত্তিতে সাধারণ খতিয়ান প্রস্তুত করো। যে আমরা খতিয়ানের একটু আগে যে বা আমরা গত ক্লাসে যে ব্যাপারটা শিখেছিলাম সেটি হচ্ছে খতিয়ানের টিচক এবং চলমান যে চক কিভাবে করতে হয়। তো খতিয়ানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সাধারণ খতিয়ান আর একটা হলো সহকারী খতিয়ান। তো এখানে সাধারণ খতিয়ানের ব্যাপারটা নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব, তোমরা সবাই সাথে থাকবে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ব্যাপারটি খেয়াল করো যে আমি বলেছিলাম যে এখন আমরা যে সৃজনশীল 2 এর খ সাধারণ খতিয়ান সমূহ প্রস্তুত করব। তো সাধারণ খতিয়ান ব্যাপারটা হচ্ছে যে আমরা যত ধরনের খতিয়ান করেছি এই পর্যন্ত সকল খতিয়ানই সাধারণ খতিয়ান। তো সাধারণ খতিয়ানগুলো কি কি, যেমন ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, নগদান হিসাব, মূলধন হিসাব, এই ধরনের নামে যে খতিয়ানগুলো তৈরি করা হয় এগুলো সকল খতিয়ান হইল সাধারণ খতিয়ান। কিন্তু গতে আবার বলছে সহকারী খতিয়ান। তাহলে সহকারী খতিয়ান কি, দেনাদার এবং পাওনাদারের ব্যক্তিগত নামে, আবার বলতেছি দেনাদার এবং পাওনাদারদের ব্যক্তিগত নামে যে খতিয়ান তৈরি করব সেটা হচ্ছে সহকারী খতিয়ান। যেমন দেনাদারের মধ্যে যত দেনাদার আছে সকল দেনাদার নিয়ে তৈরি করবে একটা খতিয়ান। কিন্তু দেনাদারের মধ্যে যে ব্যক্তির নাম রহিম, করিম, জব্বার, এই ধরনের রহিম একটা হিসাব, করিম একটা হিসাব, তো এই ধরনের ভাবে ব্যক্তিগত নামে যদি কারো খতিয়ান তৈরি করি সেটা হলো সহকারী খতিয়ান। তাহলে প্রথমেই আমাকে সাধারণ খতিয়ান তৈরি করতে বলছে। তো সাধারণ খতিয়ান এখানে সাধারণত যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই ধরনের জাবেদা থেকেই আমরা সাধারণ খতিয়ানগুলো তৈরি করে থাকি। তো 1 তারিখ এবং 15 তারিখ হচ্ছে ক্রয় জাবেদা সংক্রান্ত লেনদেন, যেটার মাধ্যমে আমরা ক্রয় জাবেদা কতে করেছিলাম এটা আমি এখনো রেখে দিয়েছি, কারণ এটা আমাদের লাগবে সাধারণ খতিয়ান তৈরি করার জন্য। এরপর আরেকটা ব্যাপার লাগবে আমাদের 12 তারিখ এবং 18 তারিখে যেই ফেরতের কথা বলা আছে, এই দুটার মাধ্যমে আমাদেরকে ক্রয় ফেরত জাবেদা তৈরি করতে হবে। বলে নাই আমাকে ক্রয় ফেরত তৈরি করতে, কিন্তু আমাদের খ এবং গ সমাধান করার জন্য, সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান তৈরি করার জন্য আমাকে অবশ্যই ওই ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত লেনদেন যদি থাকে সেটারও আমাদের ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত জাবেদা তৈরি করে নিতে হবে।
কারণ এখানে ক্ষতে বলছে উপযুক্ত লেনদেন, মানে 4টা লেনদেনের মাধ্যমেই আমাকে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান তৈরি করতে হবে। যদি শুধু বলে দিত যে ক্রয় জাবেদার উপর ভিত্তি করে সাধারণ খতিয়ান বা সহকারী খতিয়ান তৈরি করো, তাহলে কিন্তু আমার ক্রয় ফেরত দুইটা জাবেদা করার প্রয়োজন হইতো না। তো এখানে যেহেতু বলে নাই ক্রয় জাবেদার উপর ভিত্তি করে, বলছে যে উপযুক্ত লেনদেনের উপর ভিত্তি করে, উপযুক্ত মানে যতগুলা সাধারণ এবং সহকারী খতিয়ান তৈরি করা যায় ওই সকল লেনদেনের উপর ভিত্তি করে আমি সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান তৈরি করব। তাহলে প্রথমত আমি সাধারণ খতিয়ান তৈরি করছি। দেখো এখানে ক্রয় জাবেদার মধ্যে সর্বশেষ যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে ক্রয় নামে একটা খতিয়ান আর পাওনাদার নামে একটা খতিয়ান তৈরি করব। সেই মোট টাকাটা ব্যবহার করে 1,41,200 টাকা, এটাকে ব্যবহার করে আমরা যেই খতিয়ান তৈরি করব এই ক্রয় এবং পাওনাদার নামে, সেটা হলো সাধারণ খতিয়ান। তাহলে প্রথমেই আমি ক্রয় জাবেদার খতিয়ান ক্রয় খতিয়ানটি তৈরি করব। তাহলে এই পাশে খেয়াল করো, আমরা লিখছি আরমান ট্রেডার্স এর সাধারণ খতিয়ান। সাধারণ খতিয়ান লিখে ক্রয় হিসাব। তো ক্রয় হিসাব থেকে আমরা খতিয়ানের ছকটা তৈরি করেছি। কোন নির্দিষ্ট ছকের কথা বলে দেয় নাই, এজন্য আমরা এখানে চলমান যে ছকে একটি ছক তৈরি করেছি। তো চলমান যে ছকের ছক আমরা জানি তারিখ, বিবরণ, জাবেদা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো খেয়াল করো এখানে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, আর এটা হচ্ছে ক্রয় হিসাব। তাহলে এই যে এখানে বিবরণের ঘরে আমরা লিখব কি পাওনাদার হিসাব। আর সাধারণ খতিয়ানে সাধারণত মাসের শেষ দিন ব্যবহার করা হয়, যেহেতু সেপ্টেম্বর মাস, তাহলে সেপ্টেম্বর মাসের শেষ দিন 30শে সেপ্টেম্বর, তাহলে 2017 সেপ্টেম্বর, এখানে 30 তারিখ আমরা ব্যবহার করব। এখানে আমরা লিখব পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। তো এখানে দেখো ক্রয় হিসাব ডেবিট, তাহলে এই যে এই মোট যে টাকাটা আছে 1,41,200 টাকা, এই মোট টাকাটা আমরা ডেবিট পাশে লিখব 1,41,200 টাকা। এই টাকাটা আবার ডেবিট জেরের ঘরে চলে যাবে 1,41,200 টাকা। আর কোনো ক্রয় নাই, এখানে আর কোনো ক্রয় কথা নাই, এবং বাকি লেনদেনের মধ্যে কোনো বাকিতে আর কোনো ক্রয় নাই, কারণ বাকি 12 এবং 18 তারিখ যেটা সেটা হলো ক্রয় ফেরত, দুইটাই ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত আর ক্রয় হিসাবের মধ্যে আসবে না। তাহলে এই যে আমাদের ক্রয়ের সাধারণ খতিয়ান তৈরি করা শেষ। এরপর আমরা যেটা করব পাওনাদারের সাধারণ খতিয়ান। তো পাওনাদারের সাধারণ খতিয়ান তৈরি করার জন্য দেখো এখানে পাওনাদার লেখা আছে ক্রেডিট, এই যে পাওনাদার লেখা আছে ক্রেডিট, পাওনাদার ক্রেডিট, এখানেও 1,41,200 টাকা ব্যবহৃত হবে। তবে এটা দিয়ে আমরা শেষ করতে পারতাম, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু আরো দুইটা লেনদেন দেওয়া আছে। একটা হলো তোমার 12 তারিখে ক্রয় ফেরত এবং 18 তারিখেও ক্রয় ফেরত। এই দুইজন ব্যক্তির সাথে উপরে দুইজন ব্যক্তির নাম কিন্তু মিলে। দেখো 1 তারিখে ফারহান, 12 তারিখে ফারহান, 5 তারিখে ইরফান, 18 তারিখে ইরফান, তার মানে এগুলোর সাথে সম্পর্ক আছে। তাহলে পাওনাদারের ব্যাপারটা শুধু এটা লিখলে চলবে না, এটার সাথে 12 তারিখ এবং 18 তারিখের ব্যাপারটাও আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। এই জন্য আমাদের এই যে পাওনাদার হিসাবটা তৈরি করার আগে বা এই সাধারণ খতিয়ান তৈরি করার আগে আমাকে ক্রয় ফেরত জাবেদাটিও তৈরি করে নিতে হবে আমাদের অঙ্ক সহজে করার সুবিধার্থে। তো এইখানে এখন আমি যেহেতু এটা আমরা মনে রাখলাম যে এইখানে এটা আমি লিখে রাখি, তারপর আমি ক্রয় ফেরতের জাবেদাটা তৈরি করি। প্রথমে আমরা এই লেনদেনটা লিখে রাখি যে পাওনাদার ক্রেডিট, তাহলে এখানে আমরা লিখবো। তবে এখানে ব্যাপারটা একটু খেয়াল করো, তারিখের ব্যাপারটা যদি আমাদের ক্রয় ফেরতের ব্যাপার দুটো যদি এর মধ্যে অন্তর্ভুক্ত করতে না হইতো, ওই যে 12 তারিখ এবং 18 তারিখ, তাহলে আমরা এখানে 30শে সেপ্টেম্বর লিখতাম। যেহেতু আমাকে 12 তারিখ এবং 18 তারিখ অন্তর্ভুক্ত করতে হবে, তাহলে এই জায়গায় আমি 30শে সেপ্টেম্বর না লিখে সর্বশেষ তারিখ, ওই যে 1 তারিখ আর 5 তারিখের তার উপরে 12 তারিখের উপরে সর্বশেষ তারিখ হচ্ছে 5 তারিখ, তাহলে এখানে আমি 5 তারিখ ব্যবহার করব, 2017 সেপ্টেম্বর 5। আর এখানে আমি লিখবো ক্রয় হিসাব। ক্রয় হিসাবের মধ্যে কত টাকা আছে? 1,40,200 টাকা। পাওনাদার ক্রেডিট, তাহলে ক্রেডিট করে 1,41,200 টাকা, আবার 1,41,200 টাকা। তো আমাদের এই পাওনাদারের হিসাবটা লেখা শেষ, কিন্তু আরো দুইটা পাওনাদার আছে, সেটা হলো 12 তারিখ এবং 18 তারিখের ব্যাপারটা। তবে এই দুইটার জন্য আমরা এই আরেকটি তোমার ক্রয় ফেরতের জাবেদা তৈরি করে নিয়ে তারপরে আমরা করব, তাহলে আশা করি যে ব্যাপারটি বুঝতে আরো বেশি সহজ হবে। খেয়াল করো, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ব্যাপারটি খেয়াল করো। এখন আমরা একটি ক্রয় ফেরত জাবেদা তৈরি করব। এই ক্রয় ফেরত জাবেদাটা কিন্তু আমাদের তৈরি করতে বলেনি, আমি আবার বলতেছি, এটা আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এটা করে নিচ্ছি। তো ক্রয় ফেরত জাবেদা তৈরি করার জন্য ছকটা হবে এরকম: তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট, সূত্র, পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো এখানে 12 তারিখে দেখো ফারহান এন্ড ব্রাদার্সকে 5 বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত প্রদান। তাহলে এখানে আমরা 12 তারিখে লিখব ফারহান এন্ড ব্রাদার্স লিখে তার ডেবিট নোট হচ্ছে এখানে 175।
আর টাকাটা কিভাবে নির্ণয় করব? টাকা সেম আগের মতো, একটু আগে ক্রয় জাবেদা যেভাবে আমরা টাকা নির্ণয় করেছিলাম সেইভাবে। তো 5 বস্তা চাল ফেরত, তাহলে প্রতি বস্তার দাম কত টাকা ছিল? এখানে প্রতি বস্তার দাম ছিল 2500 টাকা গুণ 5 বস্তা, তাহলে দাঁড়ায় 12500। এর থেকে আমরা মাইনাস করব 3% বাট্টা। 3% বাট্টা মাইনাস করার পর আমাদের যে টাকা হয় 12500 টাকার উপর আমরা 3% 12500 3% বাট্টা মাইনাস করার পর যেটা হয় 12125 টাকা। 12125 আমরা বাট্টা বাদ দিয়ে তারপরে টাকাটা লিখলাম। এরপর আবার দেখো ইরফান ট্রেডার্সকে 20 কেজি ডাল নৌনা মাফিক নামায় ফেরত প্রদান। আবার এখানে 20 কেজি ফেরত দিলাম, তাহলে 105 টাকা করে ক্রয় করেছিলাম, 20 কেজি 2100 টাকা হয়। এটার থেকে আমরা এখানে বাট্টার কথা বলা ছিল আগে 5 তারিখে 5%, তাহলে 5% বাট্টা বাদ দিলে 1995 টাকা হয় এখানে আমাদের ইরফান ট্রেডার্সের হিসাবে। এখন এই দুটো টাকাকে আমরা যোগ করে দিব 12125। তাহলে ব্যাপারটি খেয়াল করো যে এখানে 12125 টাকার সাথে 1995 টাকা যদি আমরা যোগ করি 14120 টাকা হয় আমাদের ক্রয় ফেরত জাবেদার মোট যোগফল। তো আমাদের ক্রয় ফেরত জাবেদা শেষ হয়ে গেল। এখন এই যে ক্রয় ফেরত জাবেদার উপর ভিত্তি করেও আমরা সাধারণ খতিয়ান তৈরি করব, কারণ আমাদের সাধারণ খতিয়ানটা কিন্তু এখনো শেষ হয়নি। তো এখানে দেখো আমরা সাধারণ খতিয়ান ক্রয় হিসাব তৈরি করেছি, পাওনাদার হিসাব অর্ধেক করেছি, আর একটু বাকি আছে। কারণ এই যে দেখো ক্রয় ফেরতের মধ্যে কিন্তু একটা পাওনাদার চলে আসলো, যে পাওনাদার হিসাব ডেবিট, আবার ক্রয় ফেরত হিসাব কিন্তু ক্রেডিট। ক্রয় ফেরতও কিন্তু একটা সাধারণ খতিয়ান তৈরি করতে হবে আমাকে। তাহলে যেখানে পাওনাদার ডেবিট, তাহলে পাওনাদার ডেবিট কত টাকা? 14120 টাকা। 14120 টাকা। তাহলে এখানে আমরা সেপ্টেম্বরের আমরা 30 তারিখ ব্যবহার করব, শেষ দিন। তো এই দুইটার জন্য সর্বশেষ দিন ব্যবহার করব, কিন্তু এখানে আমরা কি লিখব? ক্রয় ফেরত হিসাব। কারণ আমরা জানি যখন যে খতিয়ান আমরা তৈরি করব, যে এখানে পাওনাদার হিসাব খতিয়ান তৈরি করা হয়েছে, তা পাওনাদার তো ক্রেডিট হয়, তাহলে এখানে পাওনাদার তো ডেবিট, তো ডেবিট লেখা আছে, তার বিপরীতে লেখা আছে ক্রয় ফেরত হিসাব। তাহলে ক্রয় ফেরত হিসাব লিখে পাওনাদার ডেবিট করে আমরা কত টাকা? 1,14,120 টাকা। 14120 টাকা আমরা এখানে পাওনাদার ডেবিট করে লিখবো একবারে 14120 টাকা লিখলাম, এটা ডেবিট। আর এখানে পাওনাদারের ঘরে ক্রেডিট পাশে আছে 1,41,200 টাকা। তাহলে ওইখানে এটা হলো ক্রেডিট আর এটা হলো ডেবিট। তো ডেবিটে ক্রেডিটে মাইনাস, তো 1,41,200 মাইনাস 14,120 বিয়োগ করার পর যেটা হয় 1,27,080। এটা হলো আমাদের পাওনাদারের হিসাবের উদ্বৃত্ত 1,27,080 টাকা। তাহলে এই যে আমাদের তাহলে এখানে সাধারণ খতিয়ান দুইটা করলাম, একটা ক্রয় হিসাব আর একটা পাওনাদার হিসাব। তো পাওনাদার হিসাবটা এখন আমাদের শেষ হলো। এরপরে আমাদের আরেকটা সাধারণ খতিয়ান তৈরি করতে হবে, সেটা হলো ক্রয় ফেরত হিসাব। এই যে ক্রয় ফেরত হিসাব, এটাও আমাদের জন্য সাধারণ খতিয়ান। তো এই পাশে যেহেতু জায়গা খালি আছে, আমরা এই পাশে ক্রয় ফেরত হিসাবটা তৈরি করতেছি। আবার সেম আবার একই মতো আমরা চলমান যে ছকে তৈরি করব ক্রয় ফেরত হিসাবে সাধারণ খতিয়ানটি। তো আমরা জানি যে তারিখ, ঘর করতে হয় তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট এখানে যে, আর আমরা এখানে লিখব ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব। ওকে, ক্রয় ফেরত হিসাবে একটা খতিয়ান তৈরি করলাম। এখন এখানে আমরা বসাবো, খেয়াল করো। তাহলে এই যে জাবেদার এইখানে যে পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, তাহলে ক্রয় ফেরত ক্রেডিট, তাহলে ক্রয় ফেরতের ক্রেডিট ধরে টাকাগুলো বসবে, আর বিবরণে লেখা হবে পাওনাদার হিসাব। তো টাকা কত টাকা বসবে? 14,120 টাকা। যেহেতু আমরা ক্রয় ফেরত জাবেদা করে ফেলেছি, তাহলে এখানে আমরা 2017 সেপ্টেম্বরের শেষ দিন 30 তারিখ, কারণ এখানে আর কোনো লেনদেন আসবে না। তো 30 তারিখে আমরা এখানে বিবরণে ঘরে লিখব পাওনাদার হিসাব। আমরা জানি যখন যে হিসাব তৈরি করি তার বিবরণে ঘরে আমরা পাওনাদার হিসাবটা তৈরি করব খতিয়ান লেখার সময়। তো ক্রয় ফেরত ক্রেডিট কত? 14,120 টাকা। ক্রেডিট ঘরে 14,120, আবার ক্রেডিটের ঘরে 14,120। তাহলে আমাদের এখানে ক্রয় ফেরতের খতিয়ানটাও শেষ হয়ে গেল। এই যে আমাদের এখানে সাধারণ খতিয়ান তৈরি করতে হলো তিনটা, একটা ক্রয় হিসাব, একটা পাওনাদার হিসাব, আর একটা হচ্ছে ক্রয় ফেরত হিসাব। গুরুত্বপূর্ণ একটা সৃজনশীলের আমরা গুরুত্বপূর্ণ সমাধানগুলো করলাম। যে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো।
এরপরে আমরা গতে চলে যাব। গতে বলছে সহকারী খতিয়ান। তো সাধারণ খতিয়ান তো বুঝলাম যে সাধারণ খতিয়ান হলো সমষ্টিগত একটা ব্যাপার, যে ক্রয় যত ক্রয় আছে সকল ক্রয় নিয়ে একটা খতিয়ান, বাকিতে ক্রয়, তারপর পাওনাদার যত পাওনাদার আছে, যে এখানে দুইটা পাওনাদার ছিল, একটা পাওনাদার ছিল ক্রয় জাবেদার মধ্যে আর একটা পাওনাদার ছিল ক্রয় ফেরতের মধ্যে। তো এটা মানলাম, আবার ক্রয় ফেরতের পাওনাদার এখানে নিয়ে আসলাম। এই জন্য আমাদের ক্রয় ফেরতের জাবেদার এখানে আমাদের করতে হয়েছে আমাদের এই সমাধানটা করার সুবিধার্থে। আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। এরপরে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সহকারী খতিয়ান। খুব মনোযোগ দিবে আশা করি। দুইয়ের গ যেটাকে বলছে সহকারী খতিয়ান তৈরি করার জন্য। তো আমরা এখন সহকারী খতিয়ানটি তৈরি করার চেষ্টা করবো। সবাই খুব মনোযোগ সহকারে খেয়াল করবে যে সহকারী খতিয়ান তৈরি করার সময় তোমরা বইয়ের মধ্যে খেয়াল করো যে আমরা সহকারী খতিয়ান বলতে দেনাদার এবং পাওনাদারের ব্যক্তিগত নামে যে খতিয়ান তৈরি করে তাকে বলা হয় সহকারী খতিয়ান। তাহলে এইখানে প্রশ্নে আমরা যেহেতু বাকিতে ক্রয় করেছিলাম তার জন্য ক্রয় জাবেদা তৈরি করেছি, এবং ক্রয় ফেরত ছিল তার জন্য ক্রয় ফেরত জাবেদাও তৈরি করেছি। তবে এখানে দুইজন ব্যক্তির নাম ছিল, একজন ব্যক্তির নাম হলো ফারহান এন্ড ব্রাদার্স, আরেকজন হচ্ছে ইরফান ট্রেডার্স। দুইটা প্রতিষ্ঠান ছিল, তাহলে দুই প্রতিষ্ঠানের নামে দুইটা খতিয়ান তৈরি করব, দুই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে। তাহলে এই যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে খতিয়ান তৈরি করব তাকে বলা হয় সহকারী খতিয়ান। তাহলে প্রথমত যেই খতিয়ানটি আমরা তৈরি করব সেটি হচ্ছে ফারহান এন্ড ব্রাদার্স। তাহলে দেখো আরমান ট্রেডার্স এর সহকারী খতিয়ান ফারহান এন্ড ব্রাদার্স হিসাব। তাহলে ফারহান এন্ড ব্রাদার্স প্রথমে ক্রয় জাবেদার মধ্যে খেয়াল করো 1 তারিখে আমরা যে ক্রয় জাবেদাটা তৈরি করেছিলাম সেই ক্রয় জাবেদার মধ্যে ছিল ফারহান এন্ড ব্রাদার্স 1 তারিখ। তো ফারহান এন্ড ব্রাদার্স 1 তারিখে ছিল, সেখানে আমরা টাকা বের করেছিলাম হচ্ছে গিয়ে 1,21,250 টাকা। তাহলে যতগুলো এখানে ফারহান আছে সবগুলো ফারহান এই ফারহান এন্ড ব্রাদার্স এর এই খতিয়ানের মধ্যে চলে আসবে। তাহলে প্রথমেই আমরা 2017 সালের এখানে সেপ্টেম্বরের 1 তারিখ আমরা লিখবো যে ক্রয় জাবেদার মধ্যে আমরা সেপ্টেম্বরের 1 তারিখে যে ফারহান এন্ড ব্রাদার্স এর হিসাবে যেই বরাবর যত টাকা ছিল 1,21,250 টাকা, সেই টাকাটা আমরা এখানে টাকা করে লিখবো। এখন কোন করে লিখবো দেখো, ফারহান এন্ড ব্রাদার্স হলো একজন পাওনাদার, তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট হয়। তাহলে এখানে ফারহান এন্ড ব্রাদার্সও ক্রেডিট, কারণ ক্রয় করলে ক্রয় ডেবিট, পাওনাদার বা ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো ক্রয় হিসাব 1 তারিখে, ক্রয় হিসাব লিখে। তো 1 তারিখে আমাদের টাকা ছিল যেটা আমরা ক্রয় জাবেদার মধ্যে করেছিলাম 1,21,250 টাকা। তো ক্রয় ডেবিট, ফারহান এন্ড ব্রাদার্স হিসাব ক্রেডিট। তাহলে ফারহান এন্ড ব্রাদার্স এর ক্রেডিট করে 1,21,250 টাকা, আবার ক্রেডিট যেটা করেও 1,21,250 টাকা। এটাই কিন্তু শেষ হয়ে যেত যদি ক্রয় ফেরত না থাকতো। ফারহানের কাছে যদি আমরা পণ্য ফেরত না দিতাম তাহলে কিন্তু আমাদের এখানেই শেষ। যেহেতু আমরা ফেরত দিচ্ছি তাহলে ফেরতের ব্যাপারটা এখানে আবার চলে আসবে। দেখো এই যে ক্রয় ফেরতের মধ্যে আবার আমরা ফারহানের হিসাবটা আছে 12,125 টাকা। তাহলে এটা হলো সেপ্টেম্বরের 12 তারিখ। তাহলে এই ব্যাপারটাও এখানে চলে আসবে সেপ্টেম্বরের 12 তারিখ। তো এইখানে যেহেতু আমরা ফারহান এন্ড ব্রাদার্স হিসাব করতেছি তাহলে এখানে ফারহান এন্ড ব্রাদার্স লেখা যাবে না, তার বিপরীত নাম এখানে আসছে ক্রয় ফেরত। তাহলে এখানে আমরা লিখব ক্রয় ফেরত হিসাব। তাহলে ক্রয় ফেরত হিসাব এখানে ফারহানের ঘরে আছে 12,125 টাকা। তাহলে 12,125 টাকা ডেবিট, 12,125 টাকা দেখো ডেবিট। তাহলে এই যে ডেবিট আর ওইখানে আছে ক্রেডিট, ডেবিটে ক্রেডিটে মাইনাস। তাহলে আমরা কি কাজ করব, 1,21,250 টাকা মাইনাস 12,125 টাকা। তাহলে এখানে ফারহানের লাস্ট রেট হয় 1,09,125 টাকা। তাহলে ফারহান আমাদের কাছ থেকে পাবে 1,09,125 টাকা। ওর কাছ থেকে আমরা 1,21,250 টাকার পণ্য ক্রয় করেছিলাম, আবার ফেরত দিলাম 12,125 টাকা। তাহলে ফেরত দেওয়ার পর আমাদের ফারহান আমাদের কাছ থেকে পাবে 1,09,125 টাকা। আশা করি যে ফারহান এন্ড ব্রাদার্স এর যে সহকারী খতিয়ানটা তৈরি করলাম এই খতিয়ানটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ইরফান ট্রেডার্স হিসাবটা তৈরি করব। তো ইরফান হিসাব তৈরি করব, আবার যে ফারহান যেভাবে তৈরি করছি সেভাবে ইরফান তৈরি করব। তো ক্রয় জাবেদার মধ্যে আমরা ইরফানের কাজটা ছিল 19,950 টাকা। তো এখানে আমরা লিখব ক্রয় হিসাব, আগের মতনই ক্রয় হিসাব লিখে 19,950 টাকা কোন করে লিখবো, এখানে ডেবিট ক্রেডিট করে লিখেছিলাম, এখানে ডেবিট করে লিখবো 19,950, আবার ক্রেডিট করে 19,950 টাকা আমরা লিখলাম। এরপরে আবার ক্রয় ফেরতের বলা ছিল, এখানে ইরফানের কথা আছে, এখানে 1995 টাকার কথা বলা আছে। তো এখানে আবার একইভাবে আমরা 18 তারিখ ব্যবহার করব, এখানে লিখবো ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব। তো ক্রয় ফেরত হিসাব 1995 ডেবিট ছিল 1995,
তো এখন এখানে 19,950 ক্রেডিট আর এখানে 1995 ডেবিট, ডেবিটে ক্রেডিটে মাইনাস, তাহলে 19,950 মাইনাস 1995, তাহলে এখানে থাকে 17,955 টাকা। তার মানে আমরা ইরফানের কাছে আমরা ক্রয় করেছিলাম 19,950 টাকার পণ্য, আর ওকে আমরা 1995 টাকার পণ্য ফেরত দিছি। ফেরত দেওয়ার কারণে ও আমার কাছে পাবে 17,955 টাকা। তাহলে এইভাবেই সহকারী খতিয়ান তৈরি করতে হয়। আর একটু আগে আমরা সাধারণ খতিয়ান তৈরি করা শিখছি, তার আগে আমরা ক্রয় জাবেদ এবং ক্রয় ফেরত জাবেদ তৈরি করা শিখলাম। তো এইভাবেই আসলে এই খতিয়ানের চ্যাপ্টারটি এইভাবেই সমাধান করতে হবে। দুই ধরনের খতিয়ানই থাকে, সহকারী সাধারণ খতিয়ান আর এমনিতেই নরমালি যেটা আমরা করি, নরমালি যেভাবে খতিয়ান তৈরি করি। তো আশা করি যে আমরা এই খতিয়ানের চ্যাপ্টারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তোমরা যদি তোমাদের মেইন বইয়ের উদাহরণের যে অঙ্কগুলো আছে এবং সৃজনশীলের যে অঙ্কগুলো আছে, মেইন বইটা যদি ভালোভাবে পড়ো, আমি বিশ্বাস করি যারা এসএসসি পরীক্ষার্থী আছো, যারা মেইন বইটা যদি খুব ভালোভাবে কমপ্লিট করো, তাহলে আশা করি তোমাদের আর কোনো চিন্তার কোনো কারণ নেই, কোনো দুশ্চিন্তার কোনো ভয় নেই। তোমরা এই মেইন বইয়ের উপর ভিত্তি করে তোমরা তোমাদের টেস্ট পেপারের অঙ্কগুলো সলিউশন করতে পারবা প্র্যাকটিসের জন্য। তো আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই কিছু না কিছু শিখতে পারলে, যদি খুব মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি খেয়াল করো, তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পাবে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার সাথে এই পর্যন্ত থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আনন্দ থাকো এবং নিরাপদে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।